Hello and welcome to English class. In our last two classes, we were doing punctuation, and today we will make some practice. So let's start. Here is an exercise. In this exercise, there are 10 errors in the use of punctuation marks. Now, what you have to do, you have to rewrite the text correcting those errors. So just pause the video and solve the question. We will meet after 5 minutes. Hope you have finished. Now let's check our answers. Are you going to eat me? Here we will give a note of question mark, because the lamb is asking something. Yes, at any cost. If you can remember, in our previous in some of our previous class, আমরা শিখেছি যে yes no পরে একটা অল্প বিরাম দিতে হয়, কমা দিতে হয়. So yes, at any cost. Then but can you please wait for some more time? আবারও যেহেতু প্রশ্নবোধক একটা বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, এই জন্য এখানে নোট অফ ইন্টারোগেশন দেওয়া হলো. এরপর ওলফ বলছে why? Question. I have just eaten a lot of grass and my stomach is filled with grass. এইখানে nothing can be changed, সব ঠিকঠাক মতোই আছে. সো আমরা এখানে কিছু করছি না. সো হোয়াট, এখানেও কিছু করছি না. ল্যাম্প তখন বলছে ইফ ইউ ইট মি নাও ইউ উইল ফিল লাইক ইটিং গ্রাস. মনে আছে কিনা? ক্লজ, একটা ক্লজ শেষ হওয়ার পরে কমা. সো ইফ ইউ ইট মি নাও, এখানে একটা ক্লজ শেষ হলো, ইউ উইল ফিল লাইক ইটিং গ্রাস, সেন্টেন্স শেষ হলো, যে জন্য লাস্টে তোমার ফুল স্টপ হলো, কিন্তু প্রথমে ক্লজ শেষ হওয়ার জন্য এখানে কমা. কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু এই কমাগুলো দিতে হবে. যখন তোমরা ট্রান্সফরমেশন করো তোমরা কিন্তু খুব স্কিপ করো. ডোন্ট ডু দিস. ও নাও আই আন্ডারস্ট্যান্ড. এই এনটা সম্ভবত ক্যাপিটালে দিয়েছিল কোয়েশ্চেনে. সো যেহেতু সেন্টেন্সের মাঝখানে উই ক্যানট ইউজ ক্যাপিটাল, স্মলে যাবে এনটা. আই আন্ডারস্ট্যান্ড ফুল স্টপ ছিলই, নো প্রবলেম. আই উইল ওয়েট, এখানে বোধহয় অ্যাপোস্ট্রফিটা ছিল না, এটা আমরা দিয়ে নিব. Wait and see my dance. It will digest the grass. এরপরে হচ্ছে you were here before me. এই যে you are, এটাকে সংক্ষেপ করে যখন আমরা লিখি তখন you were দেই আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে, আর এই সংক্ষেপ করে লিখতে গেলে এরকম অ্যাপোস্ট্রফি দিতে হবে. And I can wait for some time. যদিও আইটা সেন্টেন্সের মাঝখানে আছে, কিন্তু আই ক্যাপিটাল হবে. Oh, that's great. ওর পরে আমরা একটু থামছি, সো এখানে কমা. কতটুকু কি হয়েছে বলো? সব কি ঠিকঠাক আছে? যেখানে সমস্যা আছে আই হোপ ইউ উইল ইনফর্ম মি সো দ্যাট উই ক্যান টক অ্যাবাউট ইট. আমরা এখন সেকেন্ড এক্সারসাইজে বোধহয় যেতে পারি. এগেইন রাইট ইট ডাউন. So you have completed, I guess. So let us check our answers. Father, what are you doing, my son? যেহেতু what দিয়ে বাক্যটা শুরু, সো সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হবে, সো ডাব্লিউটা গেল ক্যাপিটালে, এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো দেয়ার উইল বি আ নোট অফ ইন্টারোগেশন অথবা প্রশ্নবোধক চিহ্ন একটা আসলো. I'm doing my homework. There is nothing here to do here. Our English teacher assigned us to write an essay on pastime. Sentence শুরু আওয়ার দিয়ে, এই জন্য সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমরা ও ক্যাপিটালে দিলাম. ইংলিশ যেহেতু সাবজেক্ট, আমরা বলেছিলাম সাবজেক্ট
জাতি, ল্যাঙ্গুয়েজ এগুলোর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল দিব। সো ইংলিশের ই ক্যাপিটালে যাবে, এখানে আর কিছু নেই। আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট, ক্লজ থাকলে কমা হয়, কিন্তু আমি এটাও বলেছিলাম যেখানে সেন্টেন্স ছোট সেখানে আমরা ক্লজের পরে কমা দেই না। সো আই ক্যান হেল্প ইউ যদিও একটা ক্লজ শেষ হচ্ছে, কিন্তু ছোট সেন্টেন্স বলে এখানে কিন্তু হলো না। কিন্তু এইমাত্র যে আমরা এক্সারসাইজটা করলাম ওখানে সেন্টেন্সটা বড় ছিল বলে কিন্তু আমরা দিয়েছি। এই রুলটাও কিন্তু আমরা রুলের মধ্যে যেদিন রুল আলোচনা করেছিলাম পসিবলি সেকেন্ড ডেতে, এটা আমরা কিন্তু ডিসকাস করেছিলাম। আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান রিকল অর নট। নো, আই হ্যাভ টু ডু ইট মাই সেলফ। দেখেছো অনেস্টি লেভেল কি? তোমরা কি এরকম অনেস্ট, নাকি আমি একটা হোমওয়ার্ক দিলে বা এই যে এইমাত্র কাজ দিলাম তোমরা দুষ্টুমি করেছো, করনি আর সামথিং? আমি খুব পজিটিভ হওয়ার চেষ্টা করি, বাট আই এম নট দ্যাট মাচ, আই ক্যান নট বি দ্যাট মাচ পজিটিভ উইথ ইউ। আমি শিওর যে তোমরা এমনিতেই ক্লাস সবাই করো না, যে কয়জনও করো হোমওয়ার্কগুলো বা এই ওয়ার্কগুলো তোমরা করো না। ওই দু একজন করবে, করে আমাকে জানাবে। খুব কম, যেহেতু আমাকে জানানো আমি ধরেই নিচ্ছি যে তোমরা এগুলো করো না। বিশেষ করে আমার আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজ, ইউ পিপল আর ভেরি মাচ হরাইবল। তোমরা কোনো প্রশ্নই করো না, তো তোমরাই বেশি উইক ইংলিশে, আবার তোমরাই বেশি উদাসীন। এরকম হলে কীভাবে চলবে আমি জানি না। এনিওয়েজ, নো, ইয়েস নোর পরে কমা, সো সেই হিসেবে নো এর পরে একটা কমা হলো, আর সেন্টেন্স শুরু নো দিয়ে, এই জন্য ইনটা হলো ক্যাপিটালে। আই হ্যাভ টু ডু ইট মাই সেলফ গেল। পরের সেন্টেন্স, সরি দেন টু ইন্টারাপ্ট ইউ মাই বয়। সরি সেন্টেন্সের শুরুতে এস ক্যাপিটালে গেল, আর ইন্টারাপ্ট ইউ দিয়ে একটু থেমে তারপরে মাই বয়, এরকমই ভয় ভয় বলা হয়। সো আমরা এখানে একটা কমা দিলাম। ইটস ওকে ফাদার, এখানে মেবি দুইটা মিস্টেক নাকি, আমি ভুলে গেছি কোয়েশ্চেনটা। মেবি এখানে স্টার্টিংয়ে আই হবে আর ইটসে অ্যাপোস্ট্রফি হবে। তোমাদের একটা কনফিউশন হয় যে কোনো ইটসে আইটিএস লেখা থাকে আর কোনো ইটস আইটি অ্যাপোস্ট্রফি এস থাকে, কোনটাতে আসলে কি, এরকম একটা কনফিউশন তোমাদের হয়তো বা আছে। এবং আমি দেখেছি অনেক বড় বড় শিক্ষিত মানুষরাই ভুলটা করে। ডিফারেন্সটা হচ্ছে ইটস যখন ইটিজকে সংক্ষেপে যখন তুমি ইটস লেখো তখন আইটি ক্যাপিটাল এস, সরি অ্যাপোস্ট্রফি এস। আর যদি ইটস বলতে এটার বা ইহার পজিটিভ বোঝায়, পজিটিভ বোঝাইলে তখন জাস্ট আইটি এস, তখন কোনো ইনভার্সন কোনো কিছু আসে না। সো দ্যাট ওয়াজ আওয়ার সেকেন্ড ওয়ার্ক। কতটুকু কী হয়েছে তোমরাই জানো। কোথাও কনফিউশন থাকলে আবারও বলছি, টক টু মি। নেক্সট থার্ড ওয়ান, এটা ধরে নাও যে তোমরা একটা ন্যারেশন তুলে দিয়েছি আমি, এখানেও 10টা ভুল আছে, হ্যাঁ বেশিও থাকতে পারে, আই ক্যান নট সে। তোমরা এটা করে ফেলো ঠিক যেভাবে আগের দুটো করেছিলে সেভাবেই, পজ দাও, পজ দিয়ে করো। করা হয়ে গেছে না? তাহলে আমরা একটু ডিসকাশনে যাই। ওয়ের আর ইউ ফ্রম, এখানে অনেক কিছু কিন্তু করার আছে। যেহেতু এখানে কোট করা শুরু হচ্ছে এই জন্য ওয়ারের আগে থেকেই ইনভার্টেড কমা দেওয়া শুরু, ডাবল ইনভার্টেড। সেন্টেন্স যখন শেষ হলো, যেহেতু ওয়্যার আর ইউ ফ্রম এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য তোমাকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে এবং তারপরে তোমাকে ইনভার্টেড কমা মানে ইনভার্টেড ক্লোজ করতে হবে। said the teacher. I am from Nepal. নতুন করে আর একটা ইনভার্সন শুরু, এই জন্য আই এর আগে থেকে ইনভার্টেড কমা শুরু।
নেপালের পরে শেষ, এরপর একটা কমা দিতে হবে। রুল মনে আছে কি না? রুল কিন্তু মনে হয় সেকেন্ড ক্লাসে এই রুলটা করিয়েছে, সেকেন্ড ক্লাসের মেবি লাস্ট রুল ছিল এটা, যে যদি কোটেশনের অংশটা শুরুতে থাকে তাহলে কোটেশনের অংশটুকু শেষ করে কমা দিতে হবে, তারপরে বাক্যটা শেষ করে তখন ফুল স্টপ দিতে হবে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ কোটেশনের অংশটা পরে থাকে, অর্থাৎ এরকম থাকে দ্য স্টুডেন্ট সেইড আই এম ফ্রম নেপাল, এরকম যদি হতো তাহলে দ্য স্টুডেন্ট সেইডের পরে কমা দিয়ে তারপরে আই এম ফ্রম নেপাল এইটুকু ইনভার্টেড কমার মধ্যে রেখে তারপরে ফুল স্টপ হতো। সো এই চেঞ্জটা যেন মনে থাকে, খুব সহজ, মনে না থাকার কিছু নাই, জাস্ট তোমরা একটু কেয়ারফুল হলেই হবে। পরে এই অংশটা শেষ হলো, দিয়ে আবারও নতুন করে বাক্য শুরু হলো। হাউ ডিড ইউ ফাইন্ড ঢাকা ওয়েন ইউ ফার্স্ট অ্যারাইভড, যে অংশটুকু কোটেশন সেইটুকু ইনভার্টেড কমার মধ্যে রেখে তার আগে একটা কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এভাবে তোমার সেন্টেন্সটা শেষ হলো না, এভাবে সেন্টেন্সটা শেষ হলো না, সরি। এরপরে সেইড দ্য টিচার, বাকি অংশ এলো সেন্টেন্সের, তারপরে ফুল স্টপ হলো। এখন আরেকটু কথা প্রসঙ্গত বলে দেই, না পরে বলছি, শেষ করিনি। ওয়েল, এইটাও কিন্তু সেকেন্ডের শেষের মানে সেকেন্ডের ক্লাসে শেষ ভাগে কোথাও এটা আমরা বলেছিলাম। ওয়েলের পরে একটা কমা, ওয়েল আই লাইক ইট। ওয়েল থেকে যেহেতু কোটেশন শুরু, সো ইনভার্টেড কমা শুরু। লাইক ইটের পরে আমরা ইনভার্টেড কমা শেষ করলাম না। কেন শেষ করলাম না? ইয়েস, এই জন্যই শেষ করিনি, কারণ এখানে বাক্য শেষ হচ্ছে না। পরের বাক্যটাও, অর্থাৎ আই থিঙ্ক দ্য সিটি ইজ ভেরি বিউটিফুল, এটাও স্টুডেন্টেরই কথা, অর্থাৎ ওয়েল আই লাইক ইট এবং আই থিঙ্ক দ্য সিটি ইজ ভেরি বিউটিফুল, এই দুইটা কথাই স্টুডেন্টের, পরপর দুইটা বাক্য সে বলেছে। এই জন্য একটা বাক্যের পরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করিনি, দুইটা বাক্য শেষ করে তারপরে ইনভার্টেড কমা শেষ করেছি। এইটা এই যে কিছুক্ষণ আগে আমি একটু কিছু বললাম না, যে এখানে একটু বলে নিই, পরে বললাম না, পরে বলবো, এটাই বলতে চাচ্ছিলাম, যে দেখো প্রত্যেকবার কিন্তু একটা অংশ শেষ হচ্ছে, ইনভার্টেড কমা ক্লোজ করছি, আবার নতুন করে ইনভার্টেড কমা দিচ্ছি। কিন্তু যদি দুইটা স্টেটমেন্ট পরপর হতো তাহলে আমরা কি করতাম, এটা বলতে চাচ্ছিলাম। পরে ভাবলাম যে না, যেহেতু এর পরেই এক্সাম্পল দেওয়া আছে, সো এক্সাম্পলটা শেষ করি তারপরে বলি, এটা চিন্তা করে তখন বলিনি। সো হিয়ার ইট ইজ, আমাদের পাংচুয়েশন মোটামুটি এই। এখন যেটা দরকার, ফিউ প্র্যাকটিস, অল্প একটু প্র্যাকটিস করলে পাংচুয়েশনে 5-এ 5 পেয়ে যাবে। পাংচুয়েশন আজকে এখানে ক্লোজ করব, কিন্তু তার আগে কিছু জরুরি কথা বলি। তোমাদের মার্চ মাসে আমি কিছু সাজেশন দিয়েছিলাম, তখন অনলাইন ক্লাস শুরু হয়নি, এমনিতে নিজ উদ্যোগে আমার কাছে মনে হলো যে বাসায় বসে দুষ্টুমি করছো, তার থেকে একটু পড়াশোনা আগাও। কিছু প্যারাগ্রাফ, ইমেইল, গ্রাফ, এগুলো সাজেশন দিয়েছিলাম, ওগুলো উপরে প্রিপারেশন নিয়েছো তো? আমি সবসময় ওয়েলকাম করি ফ্রি হ্যান্ডগুলো নিজে করার ব্যাপারে, মুখস্থ করার ব্যাপারে নয়। কিন্তু যে একটু পিছিয়ে আছি আমরা, যারা যেসব স্টুডেন্ট, তারা মুখস্থই করে ফেলো, ঠিক আছে? ব্যাপার কি, তুমি যদি 10টা প্যারাগ্রাফ মুখস্থ করো, তাহলে পরীক্ষা ওই 10টা থেকে না আসলেও 11 নম্বরটা আসলেও দেখা যায় কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন কিন্তু করা যায়। আবার ধর তুমি যেটা প্যারাগ্রাফের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই নলেজটা কাজে লেগে তুমি হয়তো একটা ইমেইলের অ্যান্সার করতে পারছো, বা একটা গ্রাফের অ্যান্সার করতে পারছো, বা একটা অ্যাপ্লিকেশনের অ্যান্সার করতে পারছো। এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে বিষয়গুলো, এটা ভালো করার জন্য বেশি বেশি পড়তে হবে। মানে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ ক্যান রাইট ইন আ বেটার ওয়ে, ঠিক আছে? যত বেশি পড়বা তত বেশি রিচ হবে তোমার লেখা। একটা ভালো লেখক হতে গেলে কিন্তু আগে একটা ভালো পাঠক হতে হয়। সো তুমি মেমোরাইজ করো বা নিজে লেখো, যেটাই করো, তার জন্য তোমাকে ফ্রি হ্যান্ড প্র্যাকটিস তো করতেই হবে, সেই সাথে প্রচুর পড়তে হবে। এখন যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম, যে সাজেশনে যে টপিকগুলো দেওয়াছিলাম, ওই টপিকগুলো তোমরা কি শেষ করে ফেলেছো? যদি শেষ করে ফেলো, দেন ভেরি গুড, আ ক্ল্যাপ ফর ইউ।
আর যদি শেষ করে না ফেলো তাহলে দ্রুত শেষ করে ফেলো, ঠিক আছে? যখন কলেজ খুলে যাবে তখন হুড়মুড় করে অনেকগুলো পরীক্ষা হয়ে যাবে, দিয়ে আসলে আর তাছাড়া কলেজ করে পড়াশোনা করা তো একটু একটু তো টায়ার্ড লাগেই না। আর এই যে এত দিন ধরে অলস জীবন কাটানোর পরে এরপর যখন কলেজ খুলবে তখন হুট করে দেখবা যে একটু বেশিই টায়ার্ড লাগছে। আমরা এই লাইফে অভ্যস্ত হয়ে যাচ্ছি তো। তো তোমরা কি করবা, এই জন্য এখন যেহেতু ফ্রি আছো, এখন যদি একটু বেশি করে পড়ে নাও, তখন কলেজ খোলার পরে কি হবে, কলেজ থেকে ফিরে চার হাত পা চারদিকে ফেলে তুমি অনেকক্ষণ রেস্ট করতে পারবা। তো তখন বেশি কষ্ট করার থেকে এখন অল্প কষ্ট করাটা বেটার না? তো ওগুলো পড়ে ফেলো। আর যারা অলরেডি পড়ে ফেলেছো তারা কি করতে পারো, আমার সাজেশনের বাইরের কিছু জিনিস একটু পড়ো। ওই যে যত বেশি পড়বা তত তুমি ভালো লিখতে পারবা। মনে করো যে প্যারাগ্রাফটা তুমি বুঝতে পারছো, যেটা কোনোদিন তোমার পরীক্ষায় আসবে না, সেটা তুমি আর্টিকেল হিসেবে পড়ো, তাহলেও তোমার একটা আইডিয়া আসবে, তোমার লেখার হাতটা কিন্তু খুলবে। এরপরে কী করবা, নিজের একটু লেখার চেষ্টা করবা। আর যেগুলো একটু তোমার টেকনিক্যাল লেখা, যেগুলো মোটামুটি স্ট্রাকচারটা ঠিক থাকলেই মার্কস পাওয়া যায়, ওগুলো স্ট্রাকচারের উপরে একটু কেয়ারফুল থাকবা। দেখো অনেক সময় পাচ্ছ তোমরা অনেক সময় পাচ্ছ। সো এই সময়ের মধ্যে যেন প্র্যাকটিসটা ভালো করে করে আরও বেশি পারফেকশন আনতে পারো, একটু খেয়াল রাখবা, ঠিক আছে? সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।